দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বাজেট নিয়ে একাত্তরের বিশেষ আয়োজনে। সঙ্গে আছি আমি জুলি আলম। কিছুক্ষণ আগে জাতীয় সংসদে উপস্থাপিত 2020-21 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা শেষ হয়েছে। চলুন দেখে নেই কি প্রস্তাব হলো এবার বাজেটে। করোনা ভাইরাস মোকাবেলা ও অর্থনীতির পুনরুদ্ধারে বাজেটে 10,000 কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে, যা দিয়ে কিট, ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, হাসপাতাল ও আইসিইউ তৈরি সহ সরাসরি ভাইরাস মোকাবেলায় ব্যয় করা হবে। করোনাকালীন সময়ে বিনিয়োগ বাড়াতে বাজেটে কালো টাকা সাদা করতে দেয়া হচ্ছে বিশেষ সুবিধা। বর্তমানে প্রযোজ্য কর হারের সাথে 10% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করা হয়। এবার 10% জরিমানা মওকুফের প্রস্তাব করা হয়েছে। আবাসন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক, পুঁজিবাজার সহ কয়েকটি খাতে এ টাকা বিনিয়োগ করা যাবে। এছাড়া চলতি বাজেটে দুটি স্তরে কর্পোরেট ট্যাক্স হার পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার 25% আর তালিকা বহির্ভূত কোম্পানির কর হার 35%। এবার এটি 32% করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি তালিকাভুক্ত ব্যাংকের কর্পোরেট কর 37.5% থেকে কমিয়ে 35% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও ইউরোপ আমেরিকায় তৈরি পোশাক রপ্তানিতে 1% নগদ সহায়তা দেওয়া হয়েছে। এবার বিশেষ প্রণোদনা হিসেবে তা বাড়িয়ে 2% করার প্রস্তাব করা হয়েছে। ঔষধ সামগ্রী রপ্তানিতে 10% প্রণোদনা 11.12% করার প্রস্তাব করা হয়েছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী আমদানিতে এবারের বাজেটে শুল্ক ও কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি এ সমস্ত সুরক্ষা সামগ্রী উৎপাদক প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে কর ছাড়। অন্যদিকে আবাসন ও নির্মাণ শিল্প সংশ্লিষ্ট পণ্য আমদানিতে ছাড় দেওয়া হচ্ছে। বিশেষ করে অগ্রাধিকার ভিত্তিক বড় প্রকল্পে যে পণ্য ব্যবহার করা হয় সেগুলোতেও এ ছাড় দেওয়া হবে। বাজেটে বাড়ানো হয়েছে ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশনের খরচ। বর্তমানে প্রাইভেট কার মালিকদের সিসি ভেদে গাড়ির রেজিস্ট্রেশন বা রি-রেজিস্ট্রেশনের সময় কয়েকটি স্তরে অগ্রিম আয়কর দিতে হয়। বাজেটে প্রায় প্রতিটি স্তরে বাড়ানো হচ্ছে অগ্রিম এ আয়কর। দর্শক, 2020-21 অর্থ বছরের বাজেট ঘোষণার নানা দিক নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন এবং অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি একাত্তরের বিশেষ আয়োজনে। ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন, শুরুতেই আপনার কাছে আসতে চাই। আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। কেমন ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন, কেমন হলো করোনাকালীন বাজেট? বাজেট এক কথায় বলা খুব মুশকিল। আমরা তো সব জায়গায় বিশ্লেষণ করার চেষ্টা করি। যদি আপনি বলেন যে সংখ্যার দিক থেকে ভালো, কিন্তু বাজেট বা অর্থনৈতিক কর্মকাণ্ডের দুটো জিনিস, একটা হলো অর্থ আর একটা হলো প্রকৃত, মানি ইকোনমি এন্ড রিয়েল ইকোনমি। এই যে বাজেটটিতে 45,000 কোটি টাকা বেশি খরচ হবে গতবারের তুলনায়, প্রবৃদ্ধি ধরা হয়েছে 8.2 ভাগ। এই প্রবৃদ্ধি অর্জন করতে গেলে যদি ক্যাপিটাল রেশিও 4.4 হয়, তাহলে জিডিপি শতকরা 36 ভাগ বিনিয়োগ করতে হবে। প্রাইভেট সেক্টর বিনিয়োগ করছে না। প্রাইভেট সেক্টর ব্যাংক খাতে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে বলে এই বিনিয়োগ আর করতে চান না শিল্পে। প্রাইভেট সেক্টর যদি শতকরা 20 ভাগ জিডিপি বিনিয়োগ করে আর সরকার করে শতকরা 9 বা 10 ভাগ, তাহলে বাকি 7-6 ভাগ কোত্থেকে আসবে আমার হিসাবে মিলে। 1 নম্বর। 2 নম্বর হলো প্রণোদনা মন্ত্রী অত্যন্ত লিবারেল ভাবে মুক্ত হস্তে প্রণোদনা দিয়েছে, কিন্তু এই প্রণোদনাগুলো আপনার বাস্তবায়ন কিভাবে হবে এটা তেমন কোনো পথনির্দেশ বাজেটে নাই। এই যে বাজেটে, এই যে করোনায়, এই যে স্বাস্থ্য খাতে দুর্নীতির চিত্র প্রতিদিন, মাস্ক কেনার একটা বড় কেলেঙ্কারি দুর্নীতি খবরের কাগজে আসছে। বলা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কেনাকাটা মানেই বড় দুর্নীতি। সেই দুর্নীতির ব্যাপারে কোনো উচ্চবাচ্য এই ধরনের আমরা পেলাম। কিন্তু বলতেই হবে যে সরকারের সদিচ্ছা আছে, মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিয়েছে। গত 11 বছরে প্রচন্ড প্রবৃদ্ধি হয়েছে, আগামীতেও হয়তো প্রবৃদ্ধি হবে।
কিন্তু বর্তমান বছরের যে প্রবৃদ্ধি, এইটার মূল্যস্ফীতি ঠিক আছে, এইটার পূর্বাভাস হলো আমরা যারা হিসাব করেছি, সরকার বলছেন 7 ভাগ হবে, 19-20-এর কথা বলছি, প্রফেসর এনামুল হক বলছে শতকরা 6 ভাগ হবে, সিপিটি বলছে শতকরা 5.2 ভাগ, 5 আমার ধারণা শতকরা 4 থেকে 4.5 ভাগ হতে পারে। বিশ্বব্যাংক বলছে শতকরা 3 ভাগ হবে, আর IMF বলছে শতকরা 3 ভাগ হবে, বিশ্বব্যাংক বলছে 1.6 ভাগ হবে। তাই যদি এইবার হয়, আগামী বছর 8.2 ভাগ করতে পারবে কিনা জানি না। তবে বাজেটের একটা বড় প্রবণতা হলো কর রেয়াত, কর কমানো, এগুলাকে আমি সমর্থন করি। তবে ওই যে ন্যূনতম করের যে সীমাটা 2.5 লক্ষ থেকে 3 লক্ষ করা হয়েছে, এটা বোধহয় ঠিক হয় নাই, এতে করদাতার সংখ্যা আরো কমে যায়। এর উপরে যেটা শতকরা 5 হারে যে একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে, এইটাকে আমি খুব দৃঢ়ভাবে সমর্থন করি। আর একটি কথা বলবো, বাজেটে আপনারা হেডলাইনে বলেছেন কালো টাকা সাদা করার একটা ঘোষণা এবারে দেওয়া হয়েছে। আমি এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছি যে এটাকে বাজেটের মাধ্যমে করতে হবে এবং নো কোয়েশ্চেন আস্ক। প্রস্তাবটা এইরকম, বাজেটে কে কত টাকার কর দিলেন, কত টাকা ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনার কাছে আমরা আবারও আসবো। আমাদের সাথে ডক্টর জাহিদ হোসেন আছেন, একটু তার কাছে যেতে চাই। ডক্টর জাহিদ হোসেন, কেমন দেখলেন, কেমন হলো করোনাকালীন বাজেট? ধন্যবাদ। আমি যদি সংক্ষেপে বলি, সাদা, কালো এবং ধূসরের একটা মিশ্রণ আমি বাজেটে দেখতে পাচ্ছি। সাদার মধ্যে যেটা আছে, সাদা বলতে আমি যেটাকে ইতিবাচক এবং পরিষ্কার বলবো, যে বোঝা যাচ্ছে কি করতে চাচ্ছে। সেখানে করোনা মোকাবেলার জন্য 10,000 কোটি টাকার যে একটা বড় থোক বরাদ্দ রাখা হয়েছে, আমি এটাকে স্বাগত জানাই। আমার মনে হয় এটা একটা সময় উপযোগী পদক্ষেপ। আর দ্বিতীয় হচ্ছে, কৃষি খাতে বরাদ্দর বৃদ্ধি হয়েছে, এবং তৃতীয় হচ্ছে করের ক্ষেত্রে, বিশেষ করে ব্যক্তি আয় করের ক্ষেত্রে এক্সেমশন লিমিটটা বাড়ানো হয়েছে এবং আয়করের হারগুলো প্রতিটা স্ল্যাবে কমানো হয়েছে। সংক্ষেপে সাধারণত এই তিনটা বেশ উল্লেখযোগ্য। আর যেটা কালো, যেখানে আমার মনে হচ্ছে যে এটা ঠিক সময় উপযোগী পদক্ষেপ হয়নি, তার মধ্যে আছে স্বাস্থ্য খাতে বরাদ্দের অ্যামাউন্টটা খুব অল্প। এখানে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করেন অন্যান্য মন্ত্রণালয়গুলোকে যোগ করে বলা হয়েছে যে স্বাস্থ্য খাতের বরাদ্দ 7.2% মোট খরচে। কিন্তু আমরা যদি স্বাস্থ্য খাতগুলোর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধরে, যেটা স্থানীয় ভূমিকা পালন করে, সেখানে কিন্তু বরাদ্দের তেমন বড় কোনো বৃদ্ধি নাই। শিক্ষা খাতে, প্রাথমিক শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি আছে, কিন্তু সেটা কেবলমাত্র 900 কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি। এবং সবচেয়ে বড় যেটা নেতিবাচক দিক আমি বলবো, সেটা হচ্ছে রাজস্ব আদায়ের যে লক্ষ্যটা নির্ধারণ করা হয়েছে, সেই লক্ষ্যটা অর্জন করা কঠিন বলাটা বোধহয় একটু কম বলা। কতটা কঠিন হবে ডক্টর জাহিদ হোসেন, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে একটা দর্শক, আপনারা আছেন 71-এ, চলছে বাজেট নিয়ে 71-এর বিশেষ আয়োজন। আমাদের সাথে দুজন অতিথি আছেন, তারা কথা বলছেন বাজেট ঘোষণা নানা দিক নিয়ে। আমরা আবারও ফিরছি আমাদের অতিথিদের কাছে। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনার কাছে আসতে চাই আবারও। অর্থমন্ত্রী যেটি বলেছেন যে এবার বাজেট দিয়ে অর্থনীতি পুনরুদ্ধার করতে চান তিনি, আপনার কাছে কি মনে হয় যে বাজেটটি ঘোষণা করা হয়েছে কতটুকু সম্ভব? আপনাকে আবারও ধন্যবাদ। আমি যে শব্দটা ব্যবহার করি সেটা হলো অর্থনীতির পুনরুত্থান। অর্থনীতি খুব ভালো করছিল, এখন হোঁচট খেয়েছে করোনার কারণে সারা পৃথিবীতেই, এর কিন্তু পুনরুত্থান করাতে হবে। কিন্তু পুনরুত্থান করানোর জন্য বিভিন্ন ভাবে যে বরাদ্দ করা হয়েছে, একটু আগে আপনি বলছিলেন বাজেটের দর্শন সম্পর্কে। বাংলাদেশের কিন্তু, বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র, জাতির পিতা এবং তার সুযোগ্য কন্যা
আমাদের জনবন্ধু শেখ হাসিনা, তাদের উভয়েরই কিন্তু খুব বড় একটা আকাঙ্ক্ষা এই দেশের মানুষের কল্যাণ করা, বিশেষ করে যারা পেছনে পড়া মানুষ তাদের কল্যাণ করা। এই বাজেটে এই সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবায়নে এর কতটুকুন কার্যকর হবে আমি খুব সন্দেহ। এই জন্য বাজেট আপাত দৃষ্টিতে 5,68,000 কোটি টাকা বড় মনে হতে পারে, কিন্তু এটাও কিন্তু জিডিপি শতকরা 17.9%, কাজে সেই অর্থে বড় না। কিন্তু জাহিদ হোসেন খুব সঙ্গতভাবেই বলা শুরু করেছিলেন এর জন্য অর্থায়নের জন্য যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে সেটা অর্জন করা কেবল অসম্ভব নয়, দুরূহ হয়তো হবে। জি, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আমি একটু নির্দিষ্ট করে জানতে চাই আপনার কাছে, অর্থমন্ত্রী যেটি বলেছেন যে এই বাজেটটি দিয়ে অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য বাজেটটি ঘোষণা হচ্ছে, এবারের বাজেট বিশেষ করে আপনার কাছে কি মনে হয়? না, এটা কি হবে বলেছেন, আমি বলি পুনরুত্থান বলি, লিখিত পরিত ভাবে হ্যাঁ পুনরুদ্ধারের, এটা অর্থের দিক থেকে টাকার দিক থেকে থিওরিটিক্যালি ইয়েস, কিন্তু এটা বাস্তবে কতটুকুন বাস্তবায়ন হবে এবং কতটুকুন কর্মসংস্থান হবে, কতটুকুন গরিবি হটাও হবে, কতটুকুন বৈষম্য দূর হবে, এটা পরবর্তীতে বোঝা যাবে। যদি আমার সময় থাকে আমি এই সম্পর্কে কিছু কথা বলতে চাই। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনি আছেন আমাদের সাথে। ডক্টর জাহিদ হোসেন, আপনার কাছে আমি সেম প্রশ্নটাই করতে চাই। অর্থমন্ত্রী যেটি বলেছেন যে এবারের বাজেটটি দিয়ে তিনি অর্থনীতি পুনরুদ্ধার করতে চান, সেটা কি আদৌ সম্ভব, কি মনে হয়? এটা সম্ভব হবে যদি যে করোনার যে সংকটটা আমাদের এখানে সৃষ্টি হয়েছে এবং করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে, এটা বৃদ্ধির কারণে তো অর্থনীতিতে আস্থারও একটা সংকট হয়েছে। কাজে অর্থনীতি পুনরুদ্ধার করতে গেলে আমরা শুরু করতে হবে স্বাস্থ্য খাত। করোনার সংক্রমণ যদি আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি, তাহলে অর্থনীতি পুনরুদ্ধারের জায়গাটা তৈরি হবে। তার আগে কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা ক্ষেত্রে যেটা 1 নম্বর অবজেক্টিভ হওয়া উচিত, সেটা হলো এই সংকটকালে অর্থনীতির ক্ষতিগ্রস্ত খাতগুলোকে টিকিয়ে রাখা এবং যারা জীবিকা সংকটে আছেন এবং ক্ষুধার ঝুঁকির সম্মুখীন হয়েছে তাদের পাশে দাঁড়ানো। করোনা একবার নিয়ন্ত্রণে আসলে, ভাইরাসটাকে যখন আমরা কন্ট্রোলে নিয়ে আসবো, তখন অর্থনীতির অ্যাক্টিভিটিগুলি রিভাইভ করার জন্য আপনি প্রণোদনা করতে পারেন। স্বাস্থ্য খাতের ঝুঁকি না কমলে অর্থনীতি সচল হবে না, এইটা আমি একেবারে নিশ্চিত করে আপনাদের বলব। কাজে শুরু করতে হবে স্বাস্থ্য খাত। জি, ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, আপনি আছেন আমাদের সাথে। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জি, আমি বলতে চাচ্ছি এটা জাহিদ হোসেন সাহেবের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে একটি কথা বলতে চাই। বিজ্ঞজনেরা বলছেন চ্যালেঞ্জ যত বড়, রিকভারি অথবা বাউন্সিং ব্যাক তার চেয়েও বড় হতে পারে। কাজে এই যে করোনার আঘাতটা, এইটাকে যদি আমরা সামলে উঠতে পারি, এবং এটা খুব বড়, যদি আরো অনেক কাজ করতে হবে এটাকে সামলাতে গেলে, তাহলে পুনরুত্থান বা জামটা অত কঠিন হবে না। কতগুলা পরামর্শ সময় থাকলে দিব, এখন আছে কিনা জানি না। এখন কি বলা যাবে কিছু কথা এই সম্পর্কে? প্রথমত হলো রাজস্ব আদায়ের জন্য আমি বলেছি অপ্রদর্শিত এবং কালো টাকা এইবার মূল ধারায় আনতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। সরকার বলবে যে প্রশ্ন করা যাবে না, এবং এটাকে বাজেটের মাধ্যমে এবং ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে কি হবে, ওই যে হারে সুদ লোকেরা কর দেন, যারা কালো টাকা মূল ধারায় আনবেন তারাও একই হারে দিবেন। শুধু ব্যাপারটা হলো এটা শুধু আবাসন খাতে কেন, সব খাতেই যেন এটা করা যায় সেই ব্যবস্থা থাকে। কিন্তু প্রশ্ন থাকতে হবে যে যদি 30শে জুন 2021 সনের পরে কারো কাছে কালো টাকা থাকে, তাহলে সেই টাকা বাজেয়াপ্ত করা হবে এবং এটা কোনো কোর্টে আবেদন গ্রহণযোগ্য হবে না। এই কতগুলা শর্তে অনেক কালো টাকা এদেশে আছে, যেটাকে মূলধারায় আনা যাবে। 1 নম্বর।
2 নম্বর হলো এই যে বছরে 600-700 কোটি ডলার দেশের বাইরে চলে যাচ্ছে, ওইটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যদি করা যায় তাহলেই কিন্তু কালো টাকার মালিকেরা দিকটা বুঝতে পারবেন, এইখানে কর দিয়া সেটাকে শুদ্ধ করবেন, মূলধারায় আসবেন। এর আগে কিন্তু সেটা করা সম্ভব নয়। রাজস্ব আহরণের আরো 2-1টি জায়গা আছে, যেমন বিপিসি অনেক লাভ করে, কারণ পেট্রোলের দাম কমেছে, তাদের কাছ থেকে কিন্তু তারা যে লাভ করে তার অর্ধেক আমার নিয়ে নিতে পারে। এই যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের কথা বলা হচ্ছে, এইখানে ছোট্ট 2-1টা কারণে এটা একদম আটকে আছে। এইখানে যদি আমরা সহজ করতে পারি তাহলে 10-15 হাজার কোটি টাকা এখানে আসা যাবে। অর্থাৎ অর্থ আহরণ করতে হবে এবং তার বিনিয়োগটা, আমার সবচেয়ে বড় সুপারিশ হলো মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এমএসএমই তে বিনিয়োগ করতে হবে। তাহলে প্রকৃত উৎপাদন হবে, কর্মসংস্থান হবে এবং আপনার এটার জন্য একটা কাঠামো দরকার হবে। এইটা লিড এজেন্সি বোঝা যাচ্ছে না। শেষ কথা যেটা বলবো, কর্মহীনতা ব্যাপক, বিদেশ থেকে ফেরত আসতেছে, গার্মেন্টস থেকে লোকের চাকরি যাচ্ছে, তাদেরকে যদি আমরা এই এমএসএমই তে যুক্ত করতে পারি, কৃষি খাতে যদি যুক্ত করতে পারি পাবলিক ওয়ার্কস প্রোগ্রামের মাধ্যমে, এবং যদি নদী খনন এবং অবৈধ জমি ও জলাধার উদ্ধারে যদি তাদেরকে কাজে লাগাই, তাহলে আমার মনে হয় কর্মসংস্থানের সুবিধা হবে। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন আপনি আছেন আমাদের সাথে। ডক্টর জাহিদ হোসেন আপনার কাছে আসতে চাই। আপনার অনেকগুলো পরামর্শ শুনছিলাম আমরা। 1,90,000 কোটি টাকার ঘাটতি বাজেট পরিকল্পনা করেছে সরকার, কিন্তু করোনাকালের সাথে আমাদের আরো হয়তো বা 1 থেকে 2 বছর বা এরও বেশি সময় আমাদের বসবাস করতে হতে পারে। তাহলে আসলে এটা কতটা বাস্তবসম্মত বলে মনে হয় একজন অর্থনীতির ছাত্র হিসেবে? আমার তো মনে হয় যে ঘাটতির যে লক্ষ্যটা ধরা হয়েছে, আসলে ঘাটতি কিন্তু তার চেয়ে অনেক বেশি হবে। তার প্রধান কারণ হলো রাজস্ব আদায়ের লক্ষ্যটা অর্জিত হবে না। সেখানে অন্তত 1 লক্ষ কোটি টাকার মতো যদি একটা শর্টফল হয় তাহলে খুব একটা অবাক হব। আর দ্বিতীয় কারণ হচ্ছে বৈদেশিক অর্থায়নের জন্য যে লক্ষ্যটা নির্ধারণ করা হয়েছে সেটা একেবারে অর্জন অযোগ্য। আমি বলবো এটা অর্জন করা সম্ভব, কিন্তু সম্ভবকে সম্ভব করতে হবে। সেই জন্য কিছু কার্যক্রম লাগে এবং নতুন নতুন যে জানালাগুলো কোভিড এর কারণে খুলেছে সেগুলো যদি আমাদের ব্যবহার করতে হয়, তাহলে কার্যক্রম ছাড়া কিন্তু এগুলোর কার্যক্রম কোভিড ফোকাসড, হেলথ ফোকাসড হতে হবে এবং ভালনারেবিলিটি ফোকাসড হতে হবে, অথবা সামাজিক সুরক্ষা খাত ভিত্তিক কার্যক্রম হতে হবে। আরেকটা সুযোগ যেটা ছিল এবং এখনো আছে, এবং বাংলাদেশ সরকার এটা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি শুনেছি, কিন্তু এটার কোনো ব্যাখ্যা নাই, সেটা হলো যে এই যে ওইসিডি দেশগুলো বায়োল্যাটারাল ক্রেডিটের যে সুদ এবং আসলের ফেরতের অ্যামাউন্টটা মে থেকে ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার একটা অফার দিয়েছে এতে, এবং সেটা আপনি এই মে থেকে ডিসেম্বরে যে টাকাটা দিতেন সেটা আগামী 4 বছরে দিতে হবে, তার মধ্যে 1 বছর গ্রেস পিরিয়ড। তো আমার হিসাবে এখানে প্রায় $300 মিলিয়ন মতো সাশ্রয়ের জায়গা ছিল। এই বছর ক্যাশ ফ্লো সেভিং, এটা আমরা কেন নিচ্ছি না এটা আমার কাছে বোধগম্য নয়। যে আপনার উৎস হচ্ছে যে ঘাটতির ফলে ইম্প্যাক্টটা কি হবে। ঘাটতির ফলে যেটা বোঝাটা গিয়ে পড়বে ব্যাংকিং খাত, এবং সরকার যদি ব্যাংকিং খাত থেকে উচ্চ সুদ হারে ঋণ দিতে থাকে তাহলে যে প্রণোদনা কর্মসূচিটা আমরা দিয়েছি ব্যাংকিং খাতের মাধ্যমে সেটাও কিন্তু ঝুঁকিতে পড়বে। জি, ডক্টর জাহিদ হোসেন এবং ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজেট নিয়ে